এখানে এসেছেন কিছু এক্সপেকটেশন নিয়ে, এবং একইভাবে আমাদেরও কিছু এক্সপেকটেশন আছে আপনাদের কাছে থেকে। আমাদের এক্সপেকটেশন প্রথমতই আসে ক্লাসে সঠিক সময়ে জয়েন দেওয়া। আমি যদি বলি যে এটা আমাদের আপনাদের কাছ থেকে প্রথম এক্সপেকটেশন, যে আপনারা টাইমলি ক্লাসে জয়েন করবেন, অন টাইম। 2 নম্বরে যদি আসি, রেসপন্সিভনেস। ক্লাসে রেসপন্স রেসপন্স করাটা আসলে খুব জরুরি। কারণ হচ্ছে আপনারা লাইভ ক্লাস করতেছেন, একটাই কারণ, যেখানে আপনার ইন্টারাকশন যেন হয় আপনাদের। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা সাথে সাথেই কোশ্চেন করবেন বা হ্যান্ড রেজ করবেন। আমাদের কথা শেষ হলে তারপর আপনি আপনার প্রশ্ন করলেন। এখন আমি অ্যাকনলেজ করতেছি আমার লিমিটেশন। আমাদের লিমিটেশন আছে শেখানোর মাঝে, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের লিমিটেশনের থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার, এবং যদি সক্ষম না হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেই বিষয়গুলো নিয়ে আমরা আবার আলোচনা করব এবং চেষ্টা করব আপনাদের বিষয়গুলো পুনরায় বুঝে দেওয়ার জন্য। তো রেসপন্সিভনেসের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? এটা একটা একজন ইনস্ট্রাক্টরের জন্য মোটিভেশন হিসেবে কাজ করে। স্টুডেন্টরা যদি ক্লাসের মধ্যে যদি কথা না বলে, ইন্টারেক্ট না করে, তাহলে বিশেষ করে অনলাইন ক্লাসে বোঝাই যায় না যে কেউ আছে কিনা। যেহেতু স্ক্রিন শেয়ার করা থাকে, অনেক ক্ষেত্রেই দেখাই যায় না যে কেউ আছে কিনা বা সবাই বের হয়ে গেছে। এখানে তো ধারাবাধা নিয়ম নেই যে আপনি বের হইতে চাইলেই বের হতে পারবেন না, এই ধরনের কিছু নেই। এই জন্য মাঝে মাঝে রেসপন্স করাটা আমি খুবই গুরুত্ব সহকারে দেখি। 3 নম্বরে অ্যাটেনশন। এখন আমরা যখন অনলাইন ক্লাস করি, অনলাইন ক্লাসের সময় দেখা যায় যে অনেকেই অন্যান্য কাজ করার ফাঁকে ফাঁকে ক্লাসে জয়েন করে ফেলি। উম, সেই সময় দেখা যায় যে আপনাদের ফুল যে অ্যাটেনশন বা ফুল ফোকাসড, এই ফোকাসটা আপনারা ক্লাসের মধ্যে দিতে পারেন না। তো এই জন্য আমরা অবশ্যই এনকারেজ করবো যে আপনারা যেন মোটামুটি, যদি সম্ভব হয়, তাহলে আপনারা ফুল ফোকাস দিয়ে ক্লাসটা করবেন। কারণ এই কোর্সের ম্যাক্সিমাম বেনিফিট যদি আপনি পাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফুল অ্যাটেনশন দিয়েই ক্লাসটা করতে হবে। কারণ আমরা জানি যে ইকোনোমেট্রিক্স একটা মোটামুটি ভাবে ঝামেলার সাবজেক্ট, এবং অনেকের কাছে এটা অনেক কঠিন। হুম। তো এই জন্য আমরা বলবো যে অবশ্যই আপনারা এই সময়টুকু বরাদ্দ রাখবেন ক্লাসের জন্য। আর একটা গুরুত্বপূর্ণ এক্সপেকটেশন আপনাদের কাছ থেকে আমাদের, সেটা হলো প্র্যাকটিস। আপনারা আমাদের সাথে সাথেই প্র্যাকটিস করবেন, যদি সম্ভব হয়, যাদের যাদের সম্ভব হবে এখানেই আম, আপনারা প্র্যাকটিস করবেন। যেমন হচ্ছে, যখন আমরা কোড রান করব, তখন আপনারা একইভাবে সেগুলা দেখে দেখে টাইপ করে রান করে দিবেন। আপনারা, দেখা গেল কেন এটা জরুরি, কারণ দেখা যায় যে অনেক সময় একই কোড আপনার সফটওয়্যারে রান হচ্ছে না, কিন্তু আমার এখানে হচ্ছে। তো এই প্রবলেমটা যখন পড়বেন, তখন দেখা যাবে না আপনাকে আবার আমাদের কাছে রিস্ক করতে হচ্ছে পার্সোনালি। তখন আমরা অবশ্যই আপনারা রিস্ক করবেন যদি কখনো আটকে যায়। কিন্তু এই সমস্যাটা যদি ক্লাসের মধ্যেই সমাধান হয়ে যায়, তাহলে তো আর আপনাকে পরবর্তীতে আলাদাভাবে সময় ব্যয় করতে হলো না। এবং এই কোর্সের নামটাই হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং দেওয়ার উদ্দেশ্য তো এটা, যে আপনি সাথে সাথেই শিখবেন। এবং আমাদের যেহেতু অনেকগুলো ক্লাস এখানে অ্যালোকেটেড করা আছে, সেজন্য মোটামুটি ভাবে ধরেন যে 2 মান্থ লেগে যাবে। 2 মান্থ ধৈর্য ধরে থাকার একটা মাইন্ডসেট রাখতে হবে। এবং এই পুরা সময়টা আপনাকে কমিটেড থাকার জন্য আমরা আহ, অবশ্যই আহ্বান করি। অনেকেই দেখা যায়, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, যে প্রথমতই স্টুডেন্টরা বা লার্নার্সরা খুবই আগ্রহ থাকে ক্লাসের মধ্যে, সবাই জয়েন দিচ্ছে, ক্লাস করতেছে। দেখা গেল যে কিছু ক্লাস পর এটা ধীরে ধীরে ডিক্লাইন হতে শুরু করছে, নাম্বার অফ স্টুডেন্টস ডিক্লাইন হওয়া শুরু করে দিচ্ছে। কারণ তারা মূলত ধৈর্য হারায় ফেলে। অনেকের ক্ষেত্রে হয়তো বোরিং লাগে ক্লাস। বোরিং বলতে হচ্ছে অনেকের ওই ইয়েটা থাকে না, ক্লাসটা ধরে বা ক্লাস রেগুলার করার মতো প্র্যাকটিস যদি আপনি না করেন, আপনি যদি এখানে ইন্টারেস্ট ক্রিয়েট না করতে পারেন, সেক্ষেত্রে তো আপনাকে ভালো লাগবে না। কারণ এটা তো সহজ, মানে খুব একটা বেশি সহজ না। আপনি কঠিন, আপনার কাছে কঠিন মনে হয়েছে বলে তো আপনি শিখতে আসছেন এখানে। তো এখানেও যখন আপনি শিখবেন, যখন লেকচার দেওয়া হবে, তখনও কিন্তু ওই কঠিন বিষয়ে আলোচনা করা হবে। তখন আমরা চেষ্টা করবো ডেলিভারি দেওয়ার জন্য ভালোভাবে, কিন্তু আপনার একটা নিজস্ব চেষ্টা থাকতে হবে, যেটা আপনি আবার আপনার, মানে যেটাকে হোমওয়ার্ক বলে, আপনাকে সেটা করতে হবে। যদি না করেন, সেক্ষেত্রে ক্লাসের মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকেন, তাহলে হয়তো এখানে যতটুকু আপনাকে শেখানো হবে সেই বিষয়গুলোই শিখবেন। এর বাইরে হয়তো উম, বাইরে যদি আপনি শিখতে চান, বা আপনার বাইরে যখন আপনি আরো চেষ্টা করবেন, তখন বিষয়টা আপনার কাছে একটু কম্প্রিহেন্সিভ হবে।
তো এই জন্য আপনারা আপনাদের এই মানে ধৈর্য ধরে থাকতে হবে, এবং আপনাদের অ্যাটেনশনও থাকতে হবে এখানে। এবং উম, সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা যেহেতু স্টুডেন্টদের ভিডিও রেকর্ডিং দিয়ে দিই, স্টুডেন্টরা মনে করে আমরা তো রেগুলার রেকর্ডিং পাচ্ছি, তো ঠিক আছে আজকে ক্লাসটা না হয় করলাম না। তো এই এই চিন্তা থেকে অনেকেই ক্লাসে জয়েন দেন, আজকে ভালো লাগতেছে না, আজকে জয়েন করবো না। আপনারা একটা বিষয়ে চিন্তা করেন, একটা লাইভ ক্লাস কি কখনোই সাবস্টিটিউট হবে একটা রেকর্ডিং ক্লাসের? কখনোই হবে না। যদি হতো তাহলে সবাই ইউটিউব দেখে শিখতো। তারপর হ্যাঁ, অনেক অনেক জায়গায় রেকর্ডিং আছে, তো লিঙ্কডইনের রেকর্ডিংস আছে অনেক, বা ক্লাস অনেক আহ, যে প্ল্যাটফর্ম আছে সেগুলোতেও কোর্স আছে। এই সেম কোর্সে আপনি পাবেন অন্য অন্য জায়গায়, ইউটিউবে পাবেন, কিন্তু ইউটিউব থেকে আমরা খুব বেশি একটা শিখতে পারি না। এই জন্য আমরা আপনাদের এনকারেজ করবো যে আপনারা রেগুলার ক্লাসে জয়েন করবেন, রেকর্ডিং এর আশায় থাকবেন না। আর রেকর্ডিংটা শুধু আপনারা ব্যবহার করবেন পরবর্তীতে, যখন আপনি একবার ক্লাস করলেই হয়তো আপনার মনে না থাকতেও পারে, সেক্ষেত্রে আপনি পুনরায় বিষয়গুলা বোঝার জন্য এইগুলা বিষয় মানে ক্লাসগুলো বারবারই দেখতে পারেন। 6 নম্বরের বিষয়, আমরা চেষ্টা করব সবসময়, যদি আননেসেসারি কোনো কনভারসেশন ক্লাসের মধ্যে অ্যাভয়েড করা সম্ভব হয়, যদিও আমরা জানি এই বিষয়টা বলার দরকার হয় না, তারপরও বলে রাখা ভালো যে অনেকেই আমাদের কোর্স রিলেটেড বা নেসেসারি যে কনভারসেশনগুলো আছে, কোশ্চেন্স আছে, সেই বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আননেসেসারি কোনো বিষয় যেটা অন্যের জানার দরকার নেই, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব না এখানে। আমাদের আপনাদের যদি কোনো পার্সোনাল কোশ্চেন থাকে বা ব্যক্তিগতভাবে কোনো কিছু জানার থাকে, তো সেক্ষেত্রে আপনারা আমাদের পার্সোনালি রেজ করতে পারেন। আমরা অবশ্যই এগারলি আপনাদের সাথে একটা কনভারসেশন করার জন্য প্রস্তুত থাকবো, এবং আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। 7 নম্বর, এখানে অনেকেই আছেন সিনিয়র, অনেকেই আছেন জুনিয়র, এবং অনেকেরই ইকোনমেট্রিক্স সম্পর্কে জিরো নলেজ আছে, এবং অনেকেরই আছে মোটামুটি ভালো নলেজ আছে। তো আমরা অবশ্যই আমাদের কো লার্নারদের রেসপেক্ট করব, এবং আমাদের যারা সিনিয়র লার্নার্স আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার থাকবে। এখানে ক্লাসের মধ্যে অনেক এক্সাম্পল আসবে, অনেক হয়তো আপনাদের সঙ্গে বিষয়গুলো কনফ্লিক্ট হবে, বা একটু যদি আপনাদের কোনো কিছুর মানে আপনাদের এক্সপেকটেশনের বাইরে যায় কোনো এক্সাম্পল কোনো কিছু, তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো অ্যাডজাস্ট করবেন। এই মূলত ছিল আমাদের এক্সপেকটেশন আপনাদের কাছ থেকে। এখন এখন আপনাদের কাছ থেকে আমাদের কিছু সাজেশন আমরা এক্সপেক্ট করব, যে এই ভার্চুয়াল সেশনটাকে এনজয়েবল করার জন্য, ইন্টারেক্টিভ করার জন্য এবং ফ্রুটফুল করার জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে। যদিও আমরা আমাদের মতো করেই রান করবো, কিন্তু আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমরা সেগুলো নোট ডাউন করবো, সেগুলো পরবর্তীতে আমরা যখন ক্লাস নিব সেই বিষয়গুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। যদি আপনারা কেউ কিছু বলতে চান, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা আজকে দেখবেন, দেখার পর আপনার আপনার যদি ক্লাস করতে করতে কোনো কিছু মনে হয় যে এই জিনিসটা ইমপ্রুভ করা দরকার, সেক্ষেত্রে আপনারা তখনও বলতে পারেন। আজকেই বলতে হবে এটা নেসেসারি নয়। ওকে, তাহলে এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন বা ওরিয়েন্টেশন, মানে ওরিয়েন্টেশনের বিষয়। আমি বেশি কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমরা আমাদের মেইন পার্টে ফিরে যাব। তার আগেই কোর্স কন্টেন্টের বিষয়ে আমরা একটু ব্রিফ করেই চলে যাব। এই কোর্সে আমরা যা যা শিখবো সেগুলোর মধ্যে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইকোনোমেট্রিক্স অ্যান্ড ডেটা। এর মধ্যে আমরা শিখবো ডাটা টাইপস অ্যান্ড স্ট্রাকচার, ভেরিয়েবল অ্যান্ড ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনোমেট্রিক প্রসেস, এবং সফটওয়্যার ইন্ট্রোডাকশন। সফটওয়্যার ইন্ট্রোডাকশন, আপনারা কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সাউন্ডটা একটু কম, একটু জোরে, একটু সাউন্ডটা বাড়ালে ভালো হয়। আপনাদের কি সবার একই ধরনের প্রবলেম হচ্ছে? আপনারা কি শুনতে মানে সবার কাছে কি সাউন্ড স্লো যাচ্ছে? যে ঠিক আছে, তাও একটু
সাউন্ডটা একটু বাড়ালে ভালো হয় আর কি। মোটামুটি ঠিক আছে। আম, সম্ভবত আমরা তো এই সেটআপেই ক্লাস নেই সবসময়। আশা করি স্যার আপনার একটু ভলিউমটা যদি আপনি বাড়াই দিতে পারেন। আর এই বিষয়টা আমরা যদি এরকমই থাকে তাহলে এটা ফিক্স করতে হবে আমাদের। অবশ্যই আমরা ক্লাসের পরে এই বিষয়টা ফিক্স করবো। তারপর আমরা দেখবো ইন্ট্রোডাকশন টু স্ট্যাটা। স্ট্যাটার মধ্যে কিভাবে ডাটা ইম্পোর্ট করব। স্ট্যাটা ইনস্টলের বিষয়ে আপনাদের একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনারা হয়তো অনেকেই ইনস্টল করে ফেলেছেন, আর যাদের সমস্যা হবে সেগুলো আমরা দেখব। এরপর ডাটা প্রসেসিং। ডাটা প্রসেসিং এর মধ্যে ইনকোড থাকবে, রিশেপিং ডাটা থাকবে, এবং মিসিং ভ্যালু হ্যান্ডলিং এর বিষয় থাকবে। এভাবে আর অনেকগুলো টপিক থাকবে। পটেনশিয়াল প্রবলেমের মধ্যে থাকবে হেটারোস্কেডাস্টিসিটি বা others। দেন লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড স্ট্যাটিক লিনিয়ার রিগ্রেশনে থাকবে ফিক্সড ইফেক্ট রিলেটেড ইস্যু। এবং আমরা এফসিএলএস নিয়ে আলোচনা করব, জিএলএম নিয়ে আলোচনা করব, এবং ডাইনামিক প্যানেল মডেল নিয়ে আলোচনা করব, এবং লং রানের বিষয় আসবে, এবং শেষে আমরা সার্ভে ডাটা অ্যানালাইসিস করব, এবং নন লিনিয়ারিটি রিগ্রেশনের বিষয় আলোচনা হবে। এরপর সবশেষে আমরা ফাউন্ডেশন অফ রিসার্চ নিয়ে একটা আমাদের দীর্ঘ একটা লেকচার হবে। সেখানে আপনারা A to Z রিসার্চ পেপারের রাইটিং এর বিষয়টা আপনারা এখানে জানতে পারবেন। তো এই ছিল আমাদের আউটলাইন। তো আমরা জানি ডাটা কি। ডাটা বিষয়ে আসলে লেকচার দেওয়া তেমন কিছু নেই। যা কিছু আমরা দেখি সেগুলাই হচ্ছে ডাটা। প্রত্যেকটা বিষয়ে একটা ইনফরমেশন। যদিও আমরা জানি যে এই যে বিষয়গুলো আমরা দেখি সেই বিষয়গুলা খুব বেশি ইনফরমেশন ক্রিয়েট, মানে ইনফরমেশন আমাদের দেয় না যদি না আমরা এই বিষয়গুলোকে অর্গানাইজ করি, সেগুলাকে প্রসেস করি। Okay? তো আমরা যখন কোনো একটা ডাটাকে প্রসেস করব, তখনই আমরা সেখান থেকে কিছু ইনসাইট পাবো, সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো। তো এখানে আমরা অল্প করে একটা এক্সাম্পল রাখছি। এক্সাম্পলের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে 10টা স্টুডেন্টের স্ট্যাটিস্টিক এক্সামের রেজাল্ট। সেই রেজাল্টগুলা বিভিন্ন নাম্বার দেখতে পাচ্ছি আমরা। নাম্বার দেখে জাস্ট আমরা তেমন কিছু ইনসাইট এখানে পাচ্ছি না, বা তেমন কিছু ইনফরমেশন আমরা এখান থেকে করতে পারতেছি না। আমরা যদি এই বিষয়টাকে অ্যাভারেজিং করি, লোয়ার মার্ক হায়ার মার্ক করি, সেগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ডিসিশনটা নিতে পারবো। যেমন একটা ক্লাসের তাদের ওভারঅল ক্লাসের পারফরমেন্স, তারপর হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট, লোয়ার স্টুডেন্ট কিরকম পারফর্ম করে, এই বিষয়গুলো একটা ধারণা পাবো। সেই বিষয়গুলোই হচ্ছে ডাটা। তো আমরা এখন আসি ডাটা টাইপ। ডাটা টাইপ যদি আমরা দেখি, ডাটা দুই ধরনের হয়ে থাকে মূলত। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা এবং কোয়ান্টিটেটিভ ডাটা। অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডাটা আবার দুই প্রকার, তাদের মধ্যে হচ্ছে একটা ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ডাটা। এবং কোয়ালিটেটিভ ডাটার মধ্যে একটা হচ্ছে নমিনাল ডাটা, একটা হচ্ছে অর্ডিনাল ডাটা। অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডাটা কি তাহলে? কোয়ান্টিটেটিভ ডাটা ক্যান বি মেজার, কাউন্ট অ্যান্ড এক্সপ্রেস ইন নিউমেরিক্যাল ফর্ম। তাহলে কোয়ান্টিটেটিভ ডাটা বলতে আমরা বুঝছি কোনো একটা নাম্বার, আমরা যে কোয়ান্টিটেটিভ ডাটাকে আমরা মেজার করতে পারবো, কাউন্ট করতে পারবো, এবং নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে পারবো, সেগুলোকে কোয়ান্টিটেটিভ ডাটা আমরা বলবো। সেই কোয়ান্টিটেটিভ ডাটাকে আমরা যদি আবার দুই ভাগে ভাগ করি, সেগুলো হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট কখন হবে, কোন ডাটাগুলোকে আমরা ডিসক্রিট বলবো? যদি কোনো ডাটা কাউন্টেবল হয়, কোনো ইনফরমেশন কাউন্টেবল হয়, সেইটাকে আমরা ডিসক্রিট ডাটা বলবো। যেমন এক্সাম্পল হিসাবে আমাদের এখানে দেওয়া আছে নাম্বার অফ ফার্মস। যদি আমরা যদি দেখি যে কোনো একটা মার্কেটে কতটা ফার্ম আছে, বা ধরেন যে একটা বাজারে কতটা দোকান আছে, সেই নাম্বারটাই হচ্ছে ডিসক্রিট ডেটা। এবং নাম্বার অফ হসপিটাল ভিজিটস, আমরা এগুলো কিন্তু কাউন্ট করতে পারবো যে কয়টা ভিজিট, একটা ভিজিট না দুইটা ভিজিট, তিনটা ভিজিট, এভাবে। এবং নাম্বার অফ চিলড্রেন ইন আ হাউস হোল্ড, এইভাবে আমরা এই যদি এইভাবে আমরা কাউন্ট করতে পারি, সেটাকে আমরা বলবো ডিসক্রিট ডেটা। এরপর কোয়ান্টিটেটিভ ডাটার আরেকটা টাইপ হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। কন্টিনিউয়াস ডাটা, সেগুলাকে গণনা করা যাবে না, 1 2 3 4 এইভাবে গণনা করা যাবে না, বরং মেজার করতে হবে। মেজার করে সেই ডাটা বের করতে হবে। যেমন ইনকাম। ইনকাম কি তো আমরা গুনতে পারবো না একটা দুটা করে। তো সেক্ষেত্রে ইনকামটাকে আমরা বলতে বলতে পারি যে কন্টিনিউয়াস ডেটা। এবং জিডিপি গ্রোথ,
ব্লাড প্রেশার, টেম্পারেচার, সবগুলো বিষয় কিন্তু মেজারমেন্ট করতে হয়। সেগুলো আমরা চাইলে গুনতে পারবো না। তো এগুলা দেখলাম আমরা কোয়ান্টিটেটিভ ডাটা দুই প্রকার, একটা হচ্ছে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ডাটা। ডিসক্রিট আমরা যখন ডিসক্রিট চয়েস মডেলে যাব, সেখানে গিয়ে অ্যানালাইসিস করবো ডিসক্রিট মডেলের, তখন বিষয়টা আমরা আরো ভালোভাবে বিস্তারিত আলোচনা করব। কেন ডিসক্রিট মডেল এবং হচ্ছে কন্টিনিউয়াস ডাটার মডেল ডিফারেন্ট হয়, সেগুলো আমরা দেখবো পরবর্তীতে। এরপর আসি কোয়ালিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটা হচ্ছে কোনো ক্যারেক্টার, কোনো কোয়ালিটিস, কোনো ক্যাটাগরিজ বা কোনো ডিসক্রিপটিভ, মানে কোনো কিছু যখন আমরা দেখে ডিসক্রাইব করতে হবে, যেগুলোকে নিউমেরিক ফর্মে আমরা বলতে পারবো না, সেগুলাই হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটা নর্মালি হচ্ছে ওপিনিয়ন, কারো এক্সপেরিয়েন্স এবং বিহেভিয়ার, এই বিষয়গুলো কোয়ালিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নমিনাল ডাটা অ্যান্ড অর্ডিনাল ডাটা। নমিনাল ডাটার মধ্যে কোনগুলোকে আমরা নমিনাল বলবো? যেগুলোর মাঝে কোনো অর্ডার নেই সেগুলাকে আমরা নমিনাল ডাটা বলবো। নমিনাল ডাটার যদি, আমরা তো অনেকেই মানে শুনেছি বাইনারি লজিস্টিক মডেল, বাইনারি মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন, সেই বিষয়গুলো নমিনাল ডাটা দিয়ে করতে হয়। যদি আমরা জেন্ডার বলি, জেন্ডার যদি বলি মেল ফিমেল, এই বিষয়টাকে আমরা এদের মাঝে কি কোনো অর্ডার আছে? আপনারা বলতে পারবেন যে 1 নম্বর হচ্ছে মেলের থেকে ফিমেল বড়, ফিমেলের থেকে male। এটা আমরা কিন্তু কোনো অর্ডার বা সিকোয়েন্স এই বিষয় কিন্তু নেই মেল ফিমেলের, এই ধরনের ডাটাগুলোকে নমিনাল ডাটা আমরা বলবো। যদি আরো বলি যে পাশ ফেলের কোনো সিকোয়েন্স নেই বা কোনো অর্ডার নেই। এবং অর্ডিনাল ডাটার ক্ষেত্রে আমরা জানি, অর্ডিনাল বলতেই মিনিংফুল অর্ডার থাকবে, সিকোয়েন্স থাকবে। সিকোয়েন্সের মধ্যে হতে পারে স্যাটিসফ্যাকশন লেভেল যদি আমরা চিন্তা করি, ডিসস্যাটিসফাইড, তারপর হচ্ছে নিউট্রাল, নিউট্রাল থেকে তারপর আসবে স্যাটিসফাইড। এগুলো কিন্তু অর্ডার হিসেবে থাকবে, আপনারা অর্ডার এই দিক থেকেও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে, আনইকুয়াল ইন্টারভেল। আনইকুয়াল ইন্টারভেল বলতে এখানে কি বুঝাইছে? যে এদের মাঝে যে ডিস্টেন্স, মানে হচ্ছে ডিসস্যাটিসফাইড থেকে নিউট্রালের যে বিষয়টা, এটার মাঝে কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স নেই। আমরা কি বলতে পারবো যে, কথার কথা আমরা আপনাকে জিজ্ঞেস করলাম আপনার সোশ্যাল যে স্ট্যাটাস আছে, সোশ্যাল স্ট্যাটাস নিয়ে আপনি কি স্যাটিসফাইড কিনা? তো তিনজনকে জিজ্ঞেস করা হলো, তিনজনে তিন ধরনের অ্যান্সার দিল। কেউ দিল ডিসস্যাটিসফাইড, কেউ দিল নিউট্রাল এবং কেউ দিল স্যাটিসফাইড। তো এখন যদি আমরা চিন্তা করি তিনজনের এই নিউট্রাল থেকে ডিসস্যাটিসফাইড হওয়ার, এটা কি কোনো মার্জিন আছে? মার্জিন নেই, এর নির্দিষ্ট ডিস্টেন্স নেই, আমরা মেজার করতে পারবো না। এগুলো হচ্ছে সাবজেক্টিভ ম্যাটার। আমার কাছে যেটা, যে বিষয়গুলোতে আমি ডিসস্যাটিসফাইড, কেউ না কেউ সেম পজিশনে থেকে তারা স্যাটিসফাইড। সো এগুলো সাবজেক্টিভ ম্যাটার, এই জন্য এগুলোর কোনো ইকুয়াল ইন্টারভেল নেই, মানে ডিস্টেন্স নেই। তো এই বিষয়গুলোকে আমরা অর্ডিনাল ডেটা বলতেছি। তো এই ছিল ডেটা টাইপ। এখন ইকোনোমেট্রিক ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। ইকোনোমেট্রিক ডেটা স্ট্রাকচার তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ক্রস সেকশনাল ডেটা, টাইম সিরিজ ডেটা এবং প্যানেল ডেটা। তো আমরা এটা শুনে থাকবো যে ক্রস সেকশনাল ডাটা আসলে, আচ্ছা আমরা আলোচনা করি যে ক্রস সেকশনাল ডাটা কি। ক্রস সেকশনাল ডাটা, কখন এটাকে আমরা ক্রস সেকশনাল বলবো? অবজারভেশনস কালেক্টেড অ্যাট সিঙ্গেল পয়েন্ট ইন টাইম অ্যান্ড মাল্টিপল ইউনিটস। এখানে বোঝাচ্ছে যখন আমরা কোনো ডাটা কালেক্ট করব, কোনো ব্যক্তির হতে পারে, কোনো ফার্মের হতে পারে, কোনো কান্ট্রির ডাটা হতে পারে, তাদের মধ্যে একটা সালের ডাটা কালেক্ট করব। কথার কথা আমরা 2026-এর ডাটা কালেক্ট করলাম, কালেক্ট করব। ধরেন যে জিডিপি ডাটা কালেক্ট করব, জিডিপি ডাটা কালেক্ট করে, এবং এভাবে প্রত্যেকটা কান্ট্রি, মানে পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে সবগুলার 2026 সালের ডাটা, 2026 সালের জিডিপির ডাটা আমরা কালেক্ট করব। যেটা কালেক্ট করার পর যে এক্সেল ফাইলটা হবে বা যেখানে আমরা ডাটাগুলো কালেক্ট করব, ওই জিনিসটাকে আমরা বলবো ক্রস সেকশনাল ডাটা, ক্রস সেকশনাল ডাটার স্ট্রাকচার। তো আমরা এক্সাম্পল হিসেবে দেখি ক্রস সেকশনাল ডাটা দেখতে কিরকম হয়। দেখেন এখানে প্রথমে এই কলামে যদি আপনি দেখেন, তাহলে এখানে দেখবেন যে বিভিন্ন কান্ট্রি আছে, আলাদা আলাদা কান্ট্রি, এবং শুধু 2024 সালের ডাটা কালেক্ট করা হয়েছে। 2024 সালের জিডিপি গ্রোথ, অস্ট্রেলিয়ারও 2024 সালের জিডিপি গ্রোথ এইটা, এবং বাংলাদেশের 24 সালের জিডিপি গ্রোথ এইটা, এবং চায়নার এইটা, এভাবে। এখানে আপনারা দেখেন যে টাইমটা কিন্তু ফিক্সড, টাইমটা সিঙ্গেল, টাইম থাকবে একটাই, এবং এই ইউনিট যেটা এন্টিটি, এগুলো থাকবে ভিন্ন। এটা হতে পারে কান্ট্রি, ফার্ম, ইন্ডিভিজুয়াল। দেখা গেল যে আমরা যখন সার্ভে রিসার্চ করি, আমরা যখন ডাটা কালেকশন করতে যাই, তখন কিন্তু এই ধরনের ডাটা চলে আসে। আমরা কিন্তু একটা সময়, উম, একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আমরা ডাটা কালেকশন করি। ডাটা কালেকশন করার পর দেখা যায় যে, ধরেন যে আপনি একটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকজন একজন ব্যক্তির নাম, এটা একটা বাংলাদেশ একটা ব্যক্তির নাম, চায়না একটা ব্যক্তির নাম, চিলি একটা ব্যক্তির নাম। তখন আমরা তাদের যদি ইনকামের কথা বলি, যারা আমরা ইনকাম নিয়ে প্রশ্ন করলাম, আপনাদের ইনকাম রেঞ্জ কেমন,
তো সেই বিষয়গুলো ক্রস সেকশনাল ডাটা। এবং টাইম সিরিজ ডাটা কি হবে? টাইম সিরিজ ডাটার মধ্যে থাকবে সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল ইউনিট থাকবে এবং মাল্টিপল টাইম থাকবে। সিঙ্গেল ইউনিট বলতে এখানে কান্ট্রি থাকবে একটা, এবং ইয়ার থাকবে অনেকগুলো ইয়ার থাকতে পারে, ইয়ারও হতে পারে, সেটা হচ্ছে মান্থলি ডাটা হতে পারে বা কোয়ার্টারলি ডাটা হতে পারে। উম, এখানে দেখেন বাংলাদেশের ডাটা শুধু কালেক্ট করা হয়েছে এখানে। বাংলাদেশ এবং ইয়ার আছে 2015 থেকে 2022 সালের ডাটা। 22 সালের আমরা দেখতেছি জিডিপি গ্রোথ যদি দেখি, 15 সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ, 16 সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ, 17 সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ। এভাবে যদি আমরা ডাটা কালেক্ট করি, সেই ডাটা স্ট্রাকচারকে বলবো আমরা টাইম সিরিজ ডেটা। টাইম সিরিজ ডেটা বলবো সেটাকে। আমি আবার রিক্যাপ করি। ক্রস সেকশনাল এবং টাইম সিরিজ ডাটার মধ্যে ক্রস সেকশনাল ডাটায় থাকবে কি, টাইম থাকবে সিঙ্গেল, টাইম থাকবে সিঙ্গেল, কিন্তু এন্টিটি থাকবে মাল্টিপল। টাইম সিরিজের ক্ষেত্রে কি থাকবে, এন্টিটি বা ইউনিট থাকবে সিঙ্গেল এবং টাইম থাকবে মাল্টিপল। টাইম থাকবে মাল্টিপল। এই দুটা জিনিস মাথায় রাখবেন আপনারা, মনে রাখবেন তাহলে হয়ে যাবে। এবং প্যানেল ডাটা, প্যানেল ডাটা কি? প্যানেল ডাটা হচ্ছে ক্রস সেকশনাল এবং টাইম সিরিজ ডাটার যে কম্বিনেশন, সেটাকে আমরা বলতেছি প্যানেল ডাটা। প্যানেল ডাটার আরেকটা নাম হচ্ছে লঙ্গিটিউডিনাল ডাটা। এক্সাম্পল হিসাবে আমরা কি দেখতেছি এখানে, অ্যানুয়াল ইনকাম অফ ওয়ান ওয়ান হান্ড্রেড হাউস হোল্ড ট্রাক ফ্রম 2015 থেকে 2025। 2015 থেকে 2025 সালে আমরা 100 জন ব্যক্তির ইনকাম আমরা আহ, যদি কালেক্ট করি, সেগুলো হবে প্যানেল ডাটা। তো প্যানেল ডাটা দেখেন স্ট্রাকচারটা কিরকম হয়। দেখেন, আমরা টাইম সিরিজ ডাটার কি মানে ক্রস সেকশনাল ডাটা দেখছিলাম, এটা থাকবে মাল্টিপল এবং এটা থাকবে সিঙ্গেল, এটা থাকবে সিঙ্গেল। এবং টাইম সিরিজ ডাটার ক্ষেত্রে কি দেখেছি, এটা থাকবে সিঙ্গেল, এটা থাকবে মাল্টিপল। এই দুটোর কম্বিনেশনে এখন দেখেন টাইম সিরিজ ডাটা। টাইম সিরিজ ডাটা আমরা কি করছি, সবগুলা কান্ট্রির টাইম সিরিজ ডাটা আপনি দেখেন। এখানে বাংলাদেশের এতটুকু যদি আপনি কল্পনা করেন, এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু একটা টাইম সিরিজ ডাটা, একটা টাইম সিরিজ ডাটা। এই টাইম সিরিজ ডাটা প্রত্যেকটা কান্ট্রির বা প্রত্যেকটা ফার্মে যখন আপনি টাইম সিরিজ ডাটা নিবেন, একখানে নিয়ে আসবেন, তখন ওইটা হয়ে যাবে প্যানেল ডাটা। এখন যদি আপনি ধরেন যে প্রত্যেকটা কান্ট্রির 19 সালের ডাটা আলাদা করলেন, এই 19 সালের ডাটা, চায়নার 19-এর ডাটা, এবং ডেনমার্কের 19-এর ডাটা, এবং ফিনল্যান্ডের 19-এর ডাটা যখন একখানে আলাদা করবেন, তখন ওইটা হয়ে যাবে ক্রস সেকশনাল ডাটা। এই ছিল মোটামুটি ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচার নিয়ে আপনাদের বুঝতে কি কোনো কারো প্রবলেম আছে? আর কোনো ধরনের ডাটা কি আছে, মানে টাইম সিরিজ, প্যানেল, ক্রস সেকশন আর একটা ডাটা, মানে পোল ডাটা একটা আছে না, পোল ডাটাটা, হ্যাঁ, ওটা কি পুরোটা আছে। এখানে আসবে? জি। ওটা কি এখানে আলোচনায় আসবে? না, আমরা হচ্ছে ইকোনোমেট্রিক ডাটার মধ্যে এই তিনটা বিষয় রাখছি, কারণ হচ্ছে আমাদের মডেলগুলো এই তিনটার উপরে বেস করেই আমাদের কোর্সটা ডিজাইন করা আর কি, এই জন্য। আচ্ছা, জি। এখন ভেরিয়েবল, ভেরিয়েবল আমরা যদি ডিফিনিশন দেখি বা ডিফিনিশন, আমরা যদি কোনো প্রশ্ন কাউকে করি, সেটাই একটা ভেরিয়েবল। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনার ইনকাম কত, তাহলে সেটাই একটা ভেরিয়েবল। আপনার আপনার বাসা কোথায়, আমরা যদি 100 জন মানুষকে জিজ্ঞেস করি আপনার বাসা কোথায়, তো সেটা একটা ভেরিয়েবল। সো এটাই মূলত ভেরিয়েবলিটির ডিফিনিশন। কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল বিষয়ে আমাদের মাঝে আমাদের সামনে অনেকবারই আসবে, এসব বিষয়ে আমরা আলোচনা করব। এখন আসি স্ট্যাটিস্টিক্স এর বিষয়ে। আমরা তো ডাটা স্ট্রাকচার দেখলাম, ডাটা টাইপ দেখলাম। এখন আসি সামারি স্ট্যাটিস্টিক্স। মানে আমরা যদি বলি যে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে পার্থক্যটা, সেটা একটু আলোচনা করব। আমরা একটা রিসার্চ পেপার যখন করতে যাই, তখন প্রথমত শুরুর দিকে আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে মানে প্রেজেন্ট করি, এবং পরবর্তীতে মেইন মডেল হিসেবে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর দিকে চলে যাই, বিশেষ করে যে এম্পিরিক্যাল রিসার্চ গুলোর ক্ষেত্রে। ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আমরা তো বুঝতেইছি ডিসক্রিপটিভ বলতে কোনো কিছু না, ওভারঅল একটা প্রেজেন্টেশন। আমরা যখন আহ, কোনো আমাদের যে ডাটাগুলো আছে, ধরেন যে কোনো ডাটা, ক্রস সেকশনাল ডাটা হোক, টাইম সিরিজ ডাটা হোক, এবং প্যানেল ডাটা হোক, ওই বিষয়গুলো যখন আমরা দেখবো যে তাদের মধ্যে কোনো ট্রেন্ড আছে কিনা, তাদের মিন কত, প্রত্যেকটা ভেরিয়েবলের মিন কত, মিডিয়ান কত, এবং হচ্ছে স্ট্যান্ডার্ড এরর কত, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এবং ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত, এই বিষয়গুলো আমরা দেখতে চাইলে তখন ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা ব্যবহার করে থাকি। এবং সেগুলা আপনি চাইলে ভ্যালু দিয়েও প্রেজেন্ট করতে পারেন, এবং চাইলে পরে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারেন। সেগুলা ডিপেন্ড করবে একান্তই হচ্ছে যে রিসার্চ পেপার লিখতেছে তার চিন্তার উপর বা তার ইচ্ছার উপর। তো এখানে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স
আমরা দেখতে পারি যে কি কিভাবে হিস্টোগ্রাম দিয়ে, বক্স প্লট দিয়ে এবং হচ্ছে লাইন গ্রাফ দিয়ে আমাদের ডাটা প্রেজেন্ট করতে পারি, স্ক্যাটার প্লট হতে পারে। এই বিষয়গুলাই মূলত ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তো আমরা এই বিষয়টা আলোচনা করতেছিলাম যে ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য, ভেরিয়েবিলিটি দেখার জন্য, এবং কোনো যদি আউটলিয়ার থাকে সেই বিষয়গুলো আমরা দেখতে পাবো। যে আমরা যদি মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দেখি এবং মিন দেখি, তাহলে আউটলিয়ার বিষয়টা আমরা খুঁজে পাবো। এবং আমরা আমাদের ডেটা প্রসেসিং আমরা দেখবো কিভাবে আউটলিয়ার ডিটেক্ট করতে হয়, সে বিষয়ে একটা বিস্তারিত আলোচনাও আছে। তো এখন আসি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখলাম কি করি, ট্রেন্ড নিয়ে আলোচনা করি, ওভারঅল পিকচার যেটা আমাদের ডাটার মধ্যে আছে সেইটা দেখার চেষ্টা করি। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে যেটা আমরা দেখি, যে রিলেশনশিপ দেখি, যে ইম্প্যাক্ট দেখি, যে আমাদের যে ভেরিয়েবল গুলো আছে, যে ভেরিয়েবল গুলোর একটার উপর আরেকটার ইম্প্যাক্ট কেমন, সেই বিষয়ে যে স্ট্যাটিস্টিক্স আলোচনা করা হয় সেটাই হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আমরা যে রিগ্রেশন রান করি, অ্যানোভা টেস্ট করি, সেগুলাই হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর পার্ট। তো এখান থেকেই আমরা পাই, যেমন হচ্ছে কোফিশিয়েন্ট পাই, কোফিশিয়েন্ট পাবো, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড এরর পাবো। অনেক ক্ষেত্রে পাই, অথবা কিছু কিছু এটা ডিপেন্ড করে যে কোন মডেল আমরা ব্যবহার করতেছি। আমরা নর্মালি যদি রিগ্রেশন রান করি, যেটাকে ওএলএস বলা হয়, সেটার মধ্যে আমি যদি এক্সাম্পল রাখি, সেখানে আমরা বিটা পাবো, বিটা মানে কোফিশিয়েন্ট পাবো, এবং স্ট্যান্ডার্ড এরর পাবো। আমরা আবার পি ভ্যালু পাবো। বিটা দিয়ে আমরা ডিরেকশন দেখতে পাবো যে কি ধরনের রিলেশনশিপ। আমি কথার কথা যদি আমরা দেখি যে এক্সাম, আমরা আবার যদি এক্সামের স্কোর, এক্সাম স্কোর স্কোরের সাথে আমরা দেখবো যে স্টাডি স্টাডি আওয়ার আওয়ারের কোনো রিলেশনশিপ আছে কিনা। তখন দেখা যাবে যে এই যে আছে কিনা এই সম্পর্কটা, যে পজিটিভলি আছে না নেগেটিভলি আছে, মানে স্টাডি যদি বেশি করা হয় তাহলে আমাদের স্কোর বলতে রেজাল্ট ভালো হবে না খারাপ হবে, সেটা যদি সেটা আমরা দেখতে পাবো বিটার মাধ্যমে। এবং পি ভ্যালু দিয়ে আমরা যে বিষয়টা খুঁজে পেলাম, সেই বিষয়টা আসলে স্ট্যাটিস্টিক্যালি জাস্টিফাইড, সেই বিষয়টা আমরা পি ভ্যালু দিয়ে মেজার করতে পারবো। এই বিষয়গুলো আমরা আসবো বিস্তারিত। তো এখন আমরা সামনের দিকে যাই। আজকে যদিও এগুলো আলোচনার বিষয় নয়, আজকে আমাদের আলোচনার বিষয় বেসিক ইকোনোমেট্রিক ধারণা, ইকোনোমেট্রিক নিয়ে। এখন আমরা আলোচনা করবো ইকোনোমেট্রিক প্রসেস। আমরা যখন একটা অ্যানালাইসিস করতে যাই, কি কি প্রসেসের মাধ্যমে দিয়ে যাই এ টু জেড, সেই বিষয়টা আমরা এখন দেখব। প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করার বিষয়। আমরা যখনই রিসার্চ, আপনি একটা চিন্তা করেন, আপনি একটা রিসার্চ করতে যাবেন, প্রথমে আপনাকে কি করতে হবে? একটা রিসার্চ প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। প্রবলেম ফাইন্ড আউট করলেন, আমরা আচ্ছা ওকে, আমরা প্রথমে ফাইন্ড আউটের বিষয়টা নিয়ে আলোচনা করি। ধরেন যে আমরা একটা কোশ্চেন বের করলাম, যে আমাদের মনে একটা প্রশ্ন জাগলো যে আসলে এডুকেশন কি ওয়েজ বাড়ায়, মানে ইনকাম, আমার স্যালারি বাড়ায়, এটা একটা প্রশ্ন হতে পারে। এবং কি কি ফ্যাক্টর কার্বন ইমিশনে ইফেক্ট ফেলতে পারে, যে এনভায়রনমেন্টের উপর কি কি আহ, কি কি বিষয় আসলে এফেক্ট করে, এইটা আমার মনের মধ্যে প্রশ্ন আসলো। এই বিষয়টা আগে প্রথমে বের করতে হবে। আমরা যখন ক্লিয়ার হইলাম যে আমাদের প্রশ্ন এটা, এবং আমাকে ইনশিওর হইতে হবে, মানে শিওর হইতে হবে যে আসলে এখানে গ্যাপ আছে, মানে গ্যাপ আছে বলতে রিসার্চ গ্যাপ আছে। এই রিসার্চটা এখন পর্যন্ত মানে আনএক্সপ্লোর, এই বিষয়গুলো এখনো কেউ চিন্তা করেনি। মানে হচ্ছে উম, আপনার মনে যে প্রশ্নটা আছে এটা নিয়ে কেউ এখন পর্যন্ত রিসার্চ পাবলিশ করেনি, আমি যদি সহজ ভাষায় বলি। তো সেই বিষয়টা আপনার এখন ইচ্ছা হবে যে না, এই বিষয়টা এখন আমার সাইন্টিফিক্যালি আমার একটু এক্সপ্লোর করা দরকার। তো এইটা ডিটারমাইন যখন হয়ে যাবে, তারপর কি করতে হবে? মডেল স্পেসিফাই করতে হবে যে না, আমি যে এই বিষয়টা সলভ করব, এই প্রবলেমটা যে আমি পাইলাম, এই প্রবলেমটা আমি সলভ করবো কি দিয়ে একটা ইকোনোমেট্রিক মডেল এই জন্য আমাকে সিলেক্ট করতে হবে। সেই মডেলটার কাজ হচ্ছে, যদি আমরা কজ এন্ড ইফেক্ট দেখতে চাই, মানে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা যদি আলোচনা, আমরা কিন্তু এখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে ঢুকে গেলাম। তো এখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি দেখাবে? রিলেশনশিপ দেখাবে। আমরা তো এখানে প্রশ্নটাই করলাম যে এডুকেশন কি ওয়েজ বাড়ায় কিনা। তো এখানে দুইটা বিষয় আসতেছে, এডুকেশন এন্ড ওয়েজ, এডুকেশন এন্ড ওয়েজ, এডুকেশন এন্ড ওয়েজ। স্যালারি, আমি স্যালারি রাখলাম, সময় হচ্ছে আরেকটা বিষয় রাখলাম, এডুকেশন, এডুকেশন। তো এডুকেশন, তো এখন এই দুটার মধ্যে আমরা দেখবো যে আমরা কোন বিষয়টা দেখতে চাচ্ছি। এডুকেশন ইফেক্ট আমরা দেখতে চাচ্ছি স্যালারির উপর, কারণ আমরা চাচ্ছি যে আসলে আমরা আমাদের প্রশ্নটাই হচ্ছে এডুকেশন কি স্যালারি বাড়ায় কিনা। এটা এই জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখন আমাদের কোনটা? স্যালারি। এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা হচ্ছে এডুকেশন। কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ড করবে কার উপর? এডুকেশনের উপর। আমাদের এডুকেশনের চেঞ্জের কারণে স্যালারি চেঞ্জ আসবে কিনা, এই বিষয়টা আমরা দেখবো। Okay?
এই বিষয়টা যে আমরা এখন মডেল যে ডেভেলপ করলাম, সেই বিষয়টা এখন ইকোনমিক থিওরিতে অ্যাপ্লাই করে দেখতে হবে সেটা আসলে থিওরিটিক্যালি জাস্টিফাইড কিনা। তো এখন আমরা এই বিষয়টা লিখেছিলাম এখানে, যে ইকোনমেট্রিক মডেল আমরা যদি মনে করি যে থিওরি থিওরি যদি আমাদের বলে যে হায়ার এডুকেশন লিডস টু হায়ার ওয়েজ, এটা থিওরিটিক্যালি জাস্টিফাইড ইকোনমিক থিওরি দিয়ে, সেক্ষেত্রে আমরা এখন একটা মডেল ফর্মুলেট করলাম যে স্যালারি সাথে এডুকেশনে আমরা এখন সম্পর্কটা দেখতে পারি, এবং আমরা আরো কিছু ফ্যাক্টর আছে সেগুলো নিয়ে আসতে পারি, যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা আদার্স আরো ফ্যাক্টর আছে যেগুলো, যে বিষয়গুলো স্যালারি বাড়াইতে পারে, সেই বিষয়গুলো এখানে মডেলে নিয়ে আসবো। তো আমরা তো সিলেক্ট করে ফেললাম যে কি কি ভেরিয়েবল নিয়ে আসবো আমরা এইখানে। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাকিগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আপনি বলতে পারেন যে এটা মেইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এন্ড বাকিগুলো হচ্ছে যে ফ্যাক্টরগুলো আমরা নিয়ে আসবো, সেগুলো হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল। এবং যে আমাদের ভেরিয়েবল সিলেকশন হওয়ার পর যে কাজটা করতে হবে, ডাটা কালেকশন করতে হবে। ইয়েস, ডাটা কালেকশন করব। কিসের ডাটা? ভাই, কন্ট্রোল এডুকেশনের ডাটা। ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবলটা একটু এক্সপ্লেন করবেন? আচ্ছা, কন্ট্রোল ভেরিয়েবল আমরা কোনটাকে বলতেছি এখানে আপনি দেখেন, আমাদের রিসার্চ কোশ্চেন অনুযায়ী আমরা দেখতেছি এডুকেশনের উপর স্যালারির কোনো ইম্প্যাক্ট আছে কিনা এইটা। এখন আপনি দেখেন যে শুধু কি এডুকেশনের, আমাদের মেইন আলোচনা বিষয় থাকবে কোনটা রিসার্চের মধ্যে, এডুকেশন অ্যান্ড স্যালারি। এখন রিসার্চ মেথডে যখন আমরা যাব, তখন হচ্ছে আমরা আমরা কি আমাদের কি শুধু এডুকেশনই স্যালারি বাড়ার জন্য প্রভাব ফেলে, আর কোনো ফ্যাক্টর নেই? সেই ফ্যাক্টরগুলোও আসলে কেমন প্রভাব ফেলে, আমরা সম্ভাব্য কিছু ফ্যাক্টর নিয়ে আসবো, যেমন এক্সপিরিয়েন্স হতে পারে, তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আরো হতে পারে, আর কি হতে পারে, উম, ধরেন যে পার্সোনাল এবিলিটি, আরো এই ধরনের আরো যেগুলো ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো আমরা নিয়ে আসবো। এই যে ফ্যাক্টরগুলো এখানে আছে সেগুলো আমরা কে কন্ট্রোল ভেরিয়েবল বলতে পারি। এবং আমরা যদি কন্ট্রোল ভেরিয়েবল না বলি, একবারে যদি সবগুলোকে বলি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে কোনো সমস্যা নেই। স্যার বুঝতে পারছেন? জি স্যার, স্যার বুঝতে পারছি। ওকে ওকে। তো এখানে ডাটা কালেকশনের বিষয় আসতেছে। ডাটা কালেকশনের বিষয়ে আমরা এখন এডুকেশনের ডাটা কালেক্ট করব, তারপর হচ্ছে স্যালারির ডাটা কালেক্ট করব, এবং এক্সপিরিয়েন্সের ডাটা কালেক্ট করব। এই ডাটাগুলো হইতে হবে কি রিলেভেন্ট, রিলেভেন্ট অ্যান্ড রিলায়েবল। দেখেন রিলেভেন্ট কেন হইতে হবে? রিলেভেন্ট বলতে এখানে কি, এখন স্যালারি, আমরা স্যালারির ডাটা কালেক্ট করব। এখন যদি গিয়ে কাউকে জিজ্ঞেস করি ভাই আপনার ইনকাম কত, ইনকাম, আমরা যদি ইনকামের ডাটা নিয়ে আসি, আমাদের কথার কথা কোশ্চেনার দিয়ে আমরা ইনকামের ডাটা কালেক্ট করলাম, করার পর ইনকামের ডাটা কি আসলে স্যালারি, ইনকাম কি স্যালারি? ইনকামে তো আরো অপশন থাকতে পারে, তার বাসায় গরুর খামার থাকতে পারে, সেখান থেকে তার ইনকাম হতে পারে। তার স্যালারি এবং ইনকাম তো দুটো আলাদা জিনিস। এই জন্য রিলেভেন্ট ডাটা নিয়ে আসতে হবে। এখন ডাটার টাইপ এখানে আবার আসতেছে, আমরা যে কোনো ধরনের ডাটা কালেকশন করতে পারি এখানে। দেখা গেল যে এটা ডিপেন্ড করবে কি ধরনের আমরা রিসার্চ করতেছি সেটার উপর, ক্রস সেকশনাল স্টাডি করতেছি নাকি সিঙ্গেল কান্ট্রি ডাটা স্টাডি করতেছি, নাকি হচ্ছে আমাদের ক্রস কান্ট্রি অ্যানালাইসিস করতেছি, সেটার উপর নির্ভর করবে কি ধরনের ডাটা আমরা কালেক্ট করব। ডাটা কালেক্ট করার কিছু রিলায়েবল সোর্স আছে, আমরা সার্ভে ডাটা সার্ভে করতে পারি, এবং বাংলাদেশ গভর্নমেন্ট বা যে কোনো দেশের গভর্নমেন্ট রিপোর্ট থেকেও ডাটা কালেক্ট করতে পারি, এবং ফাইন্যান্সিয়াল ডাটাবেস থেকেও করতে পারি। আমরা কিন্তু চাইলেই দেখা গেল যে এমনি যে আনরিকগনাইজ যে সাইটগুলো থাকে, সেগুলোতে কিছু ডাটা থাকে, সেই ডাটাগুলো নিয়ে এসে যদি আমাদের রিসার্চে আমরা অ্যাপ্লাই করি, সেই ডাটাগুলো অবশ্যই আমরা রিলায়েবল না, সেগুলোর মানে অথেন্টিকেশন থাকতেই হবে। এবং যেমন ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি, আইএমএফ থেকে ডাটা আমরা পাইতে পারি, এই ডাটা সোর্সগুলো অবশ্যই রিলায়েবল সোর্স। এখন ডাটা কালেকশন আমাদের হয়ে গেল, মডেল তো আমরা সিলেক্ট করে ফেললাম। মডেল সিলেক্ট করার পর এই মডেলটা আমরা এখন টেস্ট করব কিসের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে। টেকনিকের মাধ্যমে আমরা কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করব। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক অনেক হতে পারে, এর মাঝে এক্সাম্পল দেওয়া আছে ওয়েলএস, মানে শুধু যে রিগ্রেশন, যেটা আমরা জানি যে রিগ্রেশন রিগ্রেশন করলে আমরা রিলেশনশিপ পেতে পারি, এবং ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, সেগুলো দিয়ে আমরা করতে পারি। আবার হচ্ছে জিএমএম ব্যবহার করে করতে পারি, এবং আরো কিছু অ্যাডভান্স টেস্ট আছে, মেশিন লার্নিং মেথড আছে, আরো অনেক কিছু আছে। অনেক টেকনিকের তো শেষ নেই, আপনি গুণেও শেষ করতে পারবেন না, শিখেও শেষ করতে পারবেন না। সেই টেকনিকগুলো ব্যবহার করে যেটা আমাদের রিসার্চের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমাদের ডাটার উপর বেস করে সেই বিষয়গুলো দিয়ে আমরা টেস্ট করে দেখব। এবং কোন মডেল
এবং কোন টেকনিক আমরা ব্যবহার করব সেটা আমরা যখন টেকনিক শিখতে যাবো তখন আমরা টেকনিক সিলেকশনের বিষয়টা আলোচনা করব। বা প্রত্যেকটা টেকনিক সিলেক্ট করার জন্য একটা স্পেশাল কিছু কন্ডিশন থাকে, ক্রাইটেরিয়া থাকে। যেমন আমি চাইলেই একটা মডেল ব্যবহার করে দিলাম, কিন্তু তা কিন্তু হবে না। জিএমএম কিছু জায়গায় অ্যাপ্লাই করতেই হবে, আবার কিছু জায়গায় ওএলএস ব্যবহার করতে হবে। আমরা কোনটা ব্যবহার করব সেটা আমি সিলেক্ট করব না, আমার ডাটা দিয়ে আমরা যখন কিছু প্রি টেস্ট করব, মানে প্রি ইনভেস্টিগেটিভ টেস্ট করব, সেগুটাই বলে দেবে যে আমাকে কি ধরনের টেস্ট সিলেক্ট করতে হবে। আমরা নর্মালি হচ্ছে চিন্তা করি যে আমরা আমরা একটা মন চাইলো একটা, ঠিক আছে আমার ফিক্সড ইফেক্ট রান করে দিলাম, তারপর হচ্ছে ওয়েলএস রান করে দিয়ে একটা রিসার্চ পেপার লিখে ফেললাম। সেগুলো দিয়ে আপনি ঠিক আছে করতে পারবেন, কিন্তু মানে রিসার্চ পেপারটা বেশি দূর নিয়ে যাইতে পারবেন না, আপনি মানে ডক্টরেট জার্নালে আপনি পৌঁছাইতে পারবেন না। তো আপনাকে সব দিক দিয়ে একুরেট হইতে হবে যদি আপনি ভালো জায়গায় রিসার্চ পাবলিশ করতে চান। আর আমি জানি যে আমরা সবাই জানি যে যারা এইসব শিখে, ইকোনোমেট্রিক শেখার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা এই জিনিসগুলো আছে রিসার্চে অ্যাপ্লাই করবো সরাসরি। এখন এর আগে আমরা বললাম যে ওয়েলএস থেকে আমরা কোফিশিয়েন্ট পাবো, স্ট্যান্ডার্ড এরর পাবো। আমরা যদি ওয়েলএস রান করি কোফিশিয়েন্ট পাবো, কোফিশিয়েন্ট থেকে আমরা ডিরেকশন পাবো যে কি ধরনের রিলেশনশিপ, পজিটিভ রিলেশনশিপ নাকি নেগেটিভ রিলেশনশিপ এডুকেশন এবং স্যালারির মাঝে। এবং এখান থেকে আবার পি ভ্যালু পাবো, পি ভ্যালু থেকে আমরা জাস্ট এই যে আমরা কথার কথা পাইলাম, পজিটিভ রিলেশনশিপ পাইলাম যে স্যালারি বাড়ে যদি এডুকেশন এডুকেশন যদি ভালো হয়, বা এডুকেশন যদি 1 বছর আমার বাড়ে, আমার শিক্ষা যদি যত বাড়বে আমার স্যালারি তত বাড়বে। আমরা কথার কথা ধরে নিলাম, এটা পাইলাম। এখন পি ভ্যালু আমাকে বলে দিবে যে এই কথাটা আসলে জাস্টিফাইড কিনা, স্ট্যাটিস্টিক্যালি জাস্টিফাইড কিনা। শুধু আমি যে মডেলটা ব্যবহার করতেছি, আমি যে ডাটা ব্যবহার করতেছি, এই ডাটার আর উম, এই পার্সপেক্টিভে বলবে যে আসলে এই মডেলটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। তো আমরা যখন মডেল আলোচনা করবো, তো এগুলো তো আলোচনা করবো, জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখেন যে পি ভ্যালু আসলে কি করে। এবং হাইপোথেসিস টেস্টিং। হাইপোথেসিস টেস্টিং বলতে আমরা যে বিষয়টা একটু আগেই কথা বললাম, রিলেশনশিপ একটা পাওয়ার পর সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, আমরা যেটা বললাম সেই জিনিসটা হবে হাইপোথেসিস টেস্টিং। হাইপোথেসিস টেস্টিং এ দেখা গেল যে হাইপোথেসিস, নাল হাইপোথেসিস কি, নাল হাইপোথেসিস এডুকেশন হ্যাজ নো ইফেক্ট অন ওয়েজ। যে নাল হাইপোথেসিস কি বললো, যে এডুকেশনের কোনো ইফেক্ট নাই স্যালারিতে, এডুকেশন বাড়লে বা কমলে কিছু যায় আসে না স্যালারিতে। এবং এটা আমাদের নাল হাইপোথেসিস। তো অল্টারনেটিভ হাইপোথেসিস কি হবে, এটা উল্টাটা, এডুকেশন হ্যাজ ইফেক্ট অন স্যালারি। তো এই বিষয়ে কোনটা আমরা চুজ করবো, নাল হাইপোথেসিস না অল্টারনেটিভ হাইপোথেসিস, সেটা আমাকে বলে দিবে পি ভ্যালু। পি ভ্যালুর মাধ্যমে, পি ভ্যালু যত আসবে পি ভ্যালুর উপর দিক থেকে ডিসিশন নেবো আমরা। পি ভ্যালু অথবা টি ভ্যালু থেকে আমরা ডিসিশন নিয়ে এইটা ইফেক্ট আছে কি নাই, এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি আমরা জাস্টিফিকেশন দেখতে পাবো তখন। তো ওকে, আমাদের মডেল আমরা পাইলাম, রেজাল্ট পাইলাম। রেজাল্ট পাওয়ার পর এখন পরবর্তী কাজ হচ্ছে মেডিকেল টেস্ট করতে হবে, ডায়াগনস্টিক টেস্ট করতে হবে যে আমার মডেল ঠিক আছে কিনা। ঠিক আছে, আমরা পাইলাম, রিলেশনশিপ পাইলাম, পাওয়ার পর দেখা গেল যে সেই বিষয়টাকে আবার টেস্ট করে নিতে হবে। কারণ হচ্ছে আরো অনেক প্রবলেম থাকতে পারে। প্রবলেম থাকতে পারে কেন, ডাটা তো আসলে পারফেক্ট না। আমরা যেখান থেকে ডাটা কালেক্ট করি ডাটা কখনোই পারফেক্ট না, আর পৃথিবীতে কোনোদিনও হবে না, ডাটা পারফেক্ট হবেও না। সেই ডাটার প্রবলেম থাকে, ডাটার প্রবলেমগুলোর কারণে আহ, দেখা গেল যে কথার কথা স্যালারির সাথে এডুকেশনের একটা ইফেক্ট আছে, কিন্তু ডাটার ঝামেলার কারণে বা ডাটার কারণে সে বলতেছে না, নাই, রিলেশনশিপ নেই। অথবা যদি বলে যে আছে বা প্রকৃতপক্ষে নেই, সেই জিনিসটা আসলে উল্টাপাল্টা হয়ে যেতে পারে এই কিছু ডাটার প্রবলেমের কারণে। তো সেক্ষেত্রে আমাদেরকে চেক করে নিতে হবে যে আমাদের ডাটার মধ্যে লিনিয়ারিটি চেক করে নিতে হবে, হোমোস্ক্যাডাস্টিসিটি বা হেটারোস্ক্যাডাস্টিসিটি চেঞ্জ করে নিতে হবে, বা কোনো সিরিয়াল কোরিলেশন আছে কিনা, অটো কোরিলেশন আছে কিনা সেগুলো চেঞ্জ করে নিতে হবে, আমার ডাটা নর্মালি ডিস্ট্রিবিউট কিনা সেটাও চেক করে নিতে হবে, এবং মাল্টিকোলিনিয়ারিটি আছে কিনা, যে আমাদের যে ভেরিয়েবলগুলো আমরা ব্যবহার করছি সেগুলো উম, আচ্ছা, মানে সেগুলোর মধ্যে মাল্টিকুলারিটি আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে তো ওরিড হওয়ার এখন কিছু নেই। এগুলোর তো আমাদের চ্যাপ্টার আছেই সামনে, আমরা একটা একটা করে ধরে ধরে বিস্তারিত আলোচনা করে আমরা এই বিষয়গুলো কিভাবে যদি থেকে থাকে কিভাবে সলভ করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখবো। আমরা আজকে শুধু প্রসেসটা জেনে রাখবো। এবং এরপর আসতেছে, ওকে আমরা ধরে নিলাম যে কোনো প্রবলেম নাই, এরর ফ্রি রেজাল্ট। তো এরর ফ্রি রেজাল্ট আমরা ইন্টারপ্রেট, এখন কাজ আসবে আমাদের রিসার্চ পেপারে ইন্টারপ্রেট করা। তো ইন্টারপ্রেট করার কি কি বিষয় ইন্টারপ্রেট করতে হবে, ম্যাগনিটিউডটা ইন্টারপ্রেট করতে হবে যে কতটুকু চেঞ্জ স্যালারি, যদি কথার কথা স্যালারি এখানে থাকলো এডুকেশন, এডুকেশন যদি 1 বছর আমরা পড়াশোনা করি তাহলে স্যালারির উপর স্যালারি কতটুকু বাড়বে, এই জিনিসটা কে বলতেছি আমরা ম্যাগনিটিউড। এই বিষয়টা আমরা পাবো বিটা থেকে, মানে কোফিশিয়েন্ট থেকে আমরা এই বিষয়টা পাবো। এবং পি ভ্যালু থেকে আমরা পাবো সিগনিফিকেন্ট কিনা, এই বিষয়টা আমরা যখন ইন্টারপ্রেট করবো রেজাল্ট লিখবো সেই বিষয়গুলো লিখতে হবে। এবং ডিরেকশন অবশ্যই লিখতে হবে, এবং পজিটিভ না এই জিনিসটা পজিটিভ নাকি নেগেটিভ রিলেশনশিপ মানে হচ্ছে
এডুকেশনের সাথে স্যালারির পজিটিভ রিলেশনশিপ নাকি নেগেটিভ রিলেশনশিপ, সেই বিষয়টা উল্লেখ করতে হবে। এবং যদি হচ্ছে পজিটিভ রিলেশনশিপ পাইলাম, সেটার আমাকে জাস্টিফিকেশন দিতে হবে যে আসলে কিভাবে এডুকেশন স্যালারির উপর প্রভাব ফেলে, কি কি ওয়েতে। যে এটা যখন আমরা জাস্টিফিকেশন দেবো, এটা নির্ভর করবে আপনার উপর, আপনি কিভাবে জাস্টিফিকেশন দেবেন। এবং প্রত্যেকটা জাস্টিফিকেশন অবশ্যই থিওরিটিক্যালি প্যাক্ট হইতে হবে, থিওরিটিক্যালি আবার জাস্টিফাইড হইতে হবে। আপনি একটা রেজাল্ট আসলো, আপনি আপনার মন মতো বলে দিলেন যে এই কারণে হবে না, আপনাকে লজিক্যালি কথা বলতে হবে তখন, অথবা কোনো রিসার্চের রেফারেন্স নিয়ে এসে আপনাকে কথা বলতে হবে। এইভাবে ইন্টারপ্রেট গুলো করতে হয়, রেজাল্ট গুলো। এখন রিসার্চ ইন্টারপ্রেট করলাম, ইন্টারপ্রেট করার পর পরের বিষয় যেটা আসতেছে, পলিসি ইমপ্লিকেশন। পলিসি ইমপ্লিকেশন কি? আপনি তো একটা রেজাল্ট বের করলেন, তো একটা আপনি পলিসি সাজেস্ট করবেন না? পলিসি সাজেস্ট করবেন কাদেরকে? পলিসি মেকারদের। অথবা এই রিসার্চ পেপারটা ধরেন আপনি বাংলাদেশ কনটেক্সটে একটা রিসার্চ করেছেন, সেই বাংলাদেশ কনটেক্সটে পলিসি মেকার যারা আছে তাদের জন্য কিছু আপনি পলিসি সাজেস্ট করলেন আপনার মতো, যে স্যালারি, এডুকেশনের কারণে স্যালারি এইভাবে বাড়ে, আপনার যদি এই বিষয়গুলো নেওয়া যায়, এই স্টেপগুলো নেওয়া যায়, পলিসি নেওয়া যায়, তাহলে এইভাবে আরো ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে, বা ডিরেকশনটা চেঞ্জ হতে পারে। এই ধরনের মানে এইভাবে আপনারা পলিসি সাজেশন দিতে পারেন। এই বিষয়গুলো এইভাবেই হয়। তো এই ছিল মোটামুটি ইকোনোমেট্রিক প্রসেস। তো ইকোনোমেট্রিক প্রসেস নিয়ে আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা, একটু অনুগ্রহ করে জানাবেন। আচ্ছা, রনি স্যার বলেছেন হচ্ছে সেকেন্ডারি ডাটা কালেকশন এবং ডাটা ক্লিনিং ইন এক্সেল অ্যান্ড কোশ্চেনিয়ার থেকে ডাটা অর্গানাইজেশন, এই বিষয়গুলো শেখানো হবে কিনা। যে আসলে আমরা আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যখন ডাটা আমরা প্রসেসিং করব, ডাটা প্রসেসিং ধরেন যে কিভাবে এক্সেল আপনি কোশ্চেনিয়ার থেকে ডাটা কালেকশন করলেন, করার পর আপনি কিভাবে সেইগুলোকে এনকোড করবেন, নিউমেরিক্যাল ফর্মে ট্রান্সফার করবেন সেগুলো, এবং যদি কোনো মিসিং ভ্যালু থাকে, মিসিং ভ্যালু কিভাবে হ্যান্ডেল করবেন। তারপর হচ্ছে যদি আউটলেয়ার থেকে থাকে, সেগুলো কিভাবে চেঞ্জ করবেন, মানে আউটলেয়ার ডিটেক্ট করবেন কিভাবে, এবং আউটলেয়ারকে আমরা সলভ করবো কিভাবে, সেটাও দেখবো। ভেরিয়েবলের ট্রান্সফরমেশনের দরকার হয়, সেগুলো আমরা ট্রান্সফর্ম করব, এবং এই বিষয়গুলো আমরা শিখাবো আর কি। তো এরপর স্ট্যাটার ইনস্টলেশনের প্রসেস। এখন আপনারা তো হয়তো অনেকেই করেছেন। এখন কি আপনাদের ইনস্টলেশন প্রসেস নিয়ে কারো সমস্যা হয়েছে, যারা আপনারা ভিডিও দেখে ইনস্টল করতে পারেননি? না, কোনো সমস্যা হয়নি, করতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আর যদি কারো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে পার্সোনালি গাইড করে এটা সলভ করে দিব। এটা নিয়ে ইস্যু হবে না, যেহেতু আমাদের ভাই পরবর্তী। আমি, জি। স্যার 17 ছাড়া অন্য 15 14 এগুলো ইনস্টল করলে হবে যদি ইনস্টল আগে করা থাকে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। 17 জাস্ট আমার কাছে, মানে আমার কাছে যেটা আছে ম্যাক্সিমাম ভার্সন, মানে আপডেট ভার্সন, সেটা আপনাদের আমি দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনারা চাইলে 11, 14 এগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। কিন্তু না, আমাদের যে এখানে যে কোর্স আউটলাইন আছে, সেগুলোর জন্য আমি মনে করি যে 14 পর্যন্ত ওকে আছে, সমস্যা নেই। আমাদের যে অ্যাডভান্স যে যেটা কোর্স আছে, সেটার জন্য কিছু অ্যাডভান্স টেস্ট আছে, তো সেগুলোর জন্য আসলে মানে আপডেট ভার্সনটা দরকার হয়। আপনাদের জন্য এটা ওকে, সমস্যা নেই, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। তো যদি ইনস্টলেশনের কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আম, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আপনাদের ধন্যবাদ, আপনাদের পেশেন্সের জন্য ধন্যবাদ। এবং অবশ্যই আপনারা দরকার হলে, যদি প্রয়োজন মনে করেন, আমাদের ফিডব্যাক গ্রুপে জানাতে পারেন, অথবা পার্সোনালি জানাতে পারেন, এবং যদি কোনো সাজেশন থেকে থাকে, সেক্ষেত্রেও আপনারা জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আবার ভালো থাকবেন। আমাদের পরবর্তী ক্লাস হবে ইন্ট্রোডাকশন স্টার্টার এবং স্টার্টার বিষয়ে। এবং যদি আমরা এই প্রসেসগুলো শেষ করে দিয়ে, যদি যদি পসিবল হয়, আমরা ডাটা প্রসেসিং এ নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।